আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের। শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে শুভ সূচনা টাইগারদের। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দিবেন দ্বিপাক্ষিক বৈঠকেও। অর্থনৈতিক সংকটে প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বললেন ওবায়দুল কাদের। দেশ ভয়াবহ সংকটে অস্তিত্ব হুমকির মুখে মন্তব্য মির্জা ফখরুলের। ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে কলেজ ছাত্র ইজাজ হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবি গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন প্রায় 70,000 বাংলাদেশি হজযাত্রী। 12 জুনের মধ্যে বাকিরা সৌদি পৌঁছে যাবেন, জানালেন ধর্মমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সকাল 10:15টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নয়াদিল্লিতে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সকাল 10টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে স্থানীয় সময় দুপুর 12টায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা 7:20 রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর তার সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সহ বিশ্ব নেতারা। এই অনুষ্ঠানে 8,000-এরও বেশি উচ্চপদস্থ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার বিকেল 5টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অর্থনৈতিক সংকটকালে প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নিতেই এবারের বাজেট। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জোট সরকার 40% লোককে দারিদ্র্য সীমার নিচে রেখে গেছে। শেখ হাসিনার সরকার 18% আর অতি দরিদ্র 6% নামিয়ে এনেছে। বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নের স্বয়ংসম্পূর্ণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাঘাত না ঘটে কিছুটা পিছু বিগত অর্থ বছরের তুলনায় এবছরের বাজেট মাত্র 4.6% বৃদ্ধি পেয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ভয়াবহ সংকটে রয়েছে, দেশের অস্তিত্ব এখন হুমকির মুখে। তিনি বলেন, সরকার মানুষের জন্য কোনো কাজ করছে না, উল্টো রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। দেশের ভবিষ্যৎ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামারও আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে উপস্থিত রয়েছে, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে এক প্রশ্নের সম্মুখীন হয়েছে। এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। কল্যাণের জন্য কোনো কিছু করা দূরে থাক, মানুষকে তারা
শোষণ করছে, নিগৃহীত করছে, নিপীড়ন করছে এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত কলেজ ছাত্র আশরাফুর রহমান ইজাদ হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবিকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়। এ সময় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার ফারাবি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্স অধ্যয়নরত। পুলিশ ও এলাকাবাসী জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হন। এ সময় কলেজ পাড়া থেকে শোভনের সমর্থনে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলে ইজাজও ছিলেন। তবে কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগ নেতা আল ফারাবি জয় ইজাজের মাথায় 2টি গুলি করেন। দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান ইজাজ। এই হত্যাকাণ্ডের অন্যতম মূল আসামি হাসান আল ফারাবিকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করার পরে এই হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্র তথ্য অনুযায়ী এই গত রাতে রাত অনুমান 11:15টার সময় সদর থানার ভাটপাড়া এলাকায় একটা ব্রিজের পাশে একটা ঝোপের মধ্যে থেকে এই অস্ত্রটি তার দেখানোর মতো এবং স্থানীয় লোকজনের সামনে জব্দ করা। পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬৯,৯৫৪ হজযাত্রী। মোট ১৭৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এবছর যেসব এজেন্সি হজযাত্রীদের ভোগান্তিতে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬৯,৯৫৪ হজযাত্রী। মোট ১৭৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪,৪০৪ জন হজযাত্রী পৌঁছেছেন। এ পর্যন্ত মোট ১৭৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৪টি, সৌদি এয়ারলাইন্সের ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত হজযাত্রীদের মোট ফ্লাইটের ৮৪.৩% আর মোট হজযাত্রীদের মধ্যে ৮৩% সৌদি আরবে পৌঁছেছেন। হজের শেষ ফ্লাইট যাবে আগামী ১২ জুন। এর আগে সব হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। হজ পালনে সৌদি আরবে যাওয়ার আগে মন্ত্রী জানান, এবছর যেসব এজেন্সি হজযাত্রীদের ভোগান্তিতে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। ২ নম্বর হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নবায়ন হবে না, বরং আমাদের যে বিধান আছে যেটা ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে। সৌদি আরবে আগামী ১৬ জুন পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ১২ জুলাই। ইলিয়াস কমল, মাই টিভি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান। সকালে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান বলেছেন, এই দায়িত্ব পাওয়া অত্যন্ত আনন্দের এবং গৌরবের। বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে বিদেশে মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করবেন বলেও জানান তিনি। সারা দেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবারে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি জেলায় এই ১০ জনের মৃত্যু হয়। নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুরে বজ্রপাতে ২ জন মারা গেছেন। স্থানীয়রা জানান, বরন্দি নদীর মাছ ধরতে যায় কামরুল ও মজনু। বজ্রপাতে আহত হয় ২ জন। হাসপাতালে মারা যায় কামরুল। অন্যদিকে গুরুদাসপুর এলাকায় আবেরা বেগম বৃষ্টি শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নিলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে 2 শিশু সহ 3 জন, নওগাঁয় 3 জন, ঠাকুরগাঁওয়ে 1 জন ও দিনাজপুরে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সবথেকে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর রাঙাবালী উপজেলার দ্বীপ চরমন্তাজ ও আন্ডারচর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশসেরা ইউটিউবার ও জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদি। ঘূর্ণিঝড় চলাকালীন দেশের বাইরে থাকলেও দেশে ফিরেই চলে আসেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভেঙে যাওয়া একটি মসজিদ নির্মাণের জন্য নগদ
40,000 টাকা এবং আরো 5টি পরিবারে ঘর তুলে দেওয়ার জন্য 2 লাখ টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে ওই এলাকায় আরো ক্ষতিগ্রস্তদের তালিকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও সহায়তার আশ্বাস দেন তিনি। আপনি স্যারে কইছে আমার ঘরে ঘর করে দিব, আমরা তাইতে খুশি আছি। দুদি করে দাও তো আমরা এই ঘরে থাকবো। এই আমার এই ঘর করার জন্য টেয়া দিছে, হেরে জন আল্লাহ আরো বড় করে। যারা আছে তাদেরই প্রতিনিধি করতেই আমি আসছি। আমাদের দক্ষিণবঙ্গে যারা আছে তাদের হয়েই আমি আসছি এবং তাদের কাছেই যাব আমি। যে আমার চাচারা আছে, আমার আঙ্কেলরা আছে, আমার সব কাছের মানুষরা, আমি তাদেরকে বলবো। বিকজ এই পর্যন্ত এখানে অনেক ক্ষতি হয়েছে মানুষের। এই মানুষরা দিনরাত পরিশ্রম করে, এই পরিশ্রমের ফল ইনশাল্লাহ পাবে। এবারে কুরবানি হাটের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটা তাজা করতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারের উপর নির্ভর করে কোরবানির পশু লালন পালন করা হচ্ছে। বাজার মূল্য ঠিক থাকলে ও অবৈধ গরু ভারত থেকে না এলে এবারও লাভবান হওয়ার আশা খামারিদের। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায় রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় অসংখ্য ছোট বড় খামার গড়ে উঠেছে। ব্যাপকভাবে দেশীয় গরু মোটাতাজা করা হচ্ছে প্রাকৃতিক উপায়ে। সবুজ ঘাস, খড়, নানা ধরনের ভুসি, চকর, ভাত, খৈল ও ভিটামিন খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বেশি হয় গরু কুরবানি লালন পালন করতে ব্যয় বেড়েছে কিছুটা। ঈদের জন্য প্রস্তুত করতেছি আর কি, যে এগুলো বিক্রি করে দিব। ঈদের বাজার কি হয় না হয় সেটা বলা যাবে না, কিন্তু আমরা গরু পুষি ঈদের উপলক্ষে বেশিরভাগ এফএমডি বা খুরার ভ্যাকসিন দিয়ে থাকি, নিয়মিত পরামর্শ দিয়ে থাকি। খামারিরা বলছে সব ঠিক থাকলে পশু বিক্রি করে লাভবান হবেন তারা। তবে অবৈধভাবে ভারতীয় পশু আসলে এই শিল্প হোঁচট খাবে বলছেন অনেকেই। কুরবানি ঈদ উপলক্ষে আমরা সবাই গরু তাজাকরণ করতেছি, যেন সবাই আমরা লাভবান হই। আমরা এখন গরু পুষতেছি, এখন সামনে কুরবানি আছে, কুরবানির জন্য খাওয়া দাওয়া বেশি স্বাস্থ্য করতেছি, এখন কুরবানি বেচাবো। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই সময়ও খামারিদের পাশে রয়েছি আমরা, এবং সেই সময় আমরা খামারিদেরকে পরামর্শ দিচ্ছি যে গরুতে যেন কোনোভাবেই বাইরে থেকে কেউ গরু কিনে খামারে না ঢোকায়, খামার থেকে কোনো গরু বাইরে নিয়ে গেলে এনে যেন সাথে সাথে আবার খামারে না ঢোকায়, বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে সেটা আনার পরে যেন কোয়ারেন্টাইনে রাখে। এবছর জেলার 13টি উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের খামারিরা 3,98,030টি গরু, ছাগল, ভেড়া মোটাতাজাকরণ করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের ছাতক উপজেলার মানিকপুর লিচুর গ্রাম হিসেবে পরিচিত। মানিকপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে 4 থেকে 5 শতাধিক পরিবার লিচু উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করছে। চলতি মৌসুমে এই অঞ্চলে লিচুর বাম্পার ফলন হয়েছে। এখন উৎপাদিত লিচু বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাণিজ্যিকভাবে মানিকপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের 5 শতাধিক পরিবার বাড়ি ও বিভিন্ন টিলায় গড়ে তুলেছে লিচুর বাগান। বর্তমানে উৎপাদিত লিচু বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন লিচু চাষিরা। প্রতিকূল অবস্থা, কঠিন যোগাযোগ ব্যবস্থার মধ্যেও কঠোর পরিশ্রম করে এখানকার লোকজন তাদের উৎপাদিত লিচু বাজারজাত করে আসছে। ক্যারি করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, রাস্তাঘাটের বেহাল অবস্থা, যার কারণে ক্যারি করতে গিয়ে বেশি খরচ হওয়ার কারণে চাষিরা সেরকম দাম পাচ্ছে না। আমরা আসার পর থেকে দেখছি যে পরিমাণ লেচুর সুগন্ধে আমরা মুগ্ধ। সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে সুনামগঞ্জ জেলার মধ্যে। প্রতিদিন 4-5 লক্ষ টাকা বেচা কিনা এখানে হয়। মানিকপুর গ্রাম সহ আশপাশ এলাকার মাটি লিচু চাষের উপযোগী। লিচু উৎপাদনের ক্ষেত্রে চাষিদের যাবতীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ বিভাগ যাতে তারা আরো লাভবান হতে পারে এবং আরো অধিক সংখ্যক কৃষক লিচু চাষে আগ্রহী হয়, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। লিচুর গ্রাম নামে পরিচিত মানিকপুর গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে লিচু উৎপাদন করে উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। এস এম হামিম, মাই টিভি। সংবাদ শেষ করব বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের খবর দিয়ে।
সবুজ ঘাসের মতো অগণিত গাছ ছেয়ে আছে ফুলে। দেখে মনে হতেই পারে সৌন্দর্যের পসরা, কিন্তু আদতে এটি বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। এখনই নির্মূল করা না হলে আবাদি জমির ফসলের ক্ষতির পাশাপাশি পোষা প্রাণী ও বিভিন্ন মানুষের শরীরে দেখা দিতে পারে চর্মরোগ সহ নানা সমস্যা। মেহেরপুর থেকে মাহবুব আলমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। হঠাৎ দেখে মনে হতে পারে চিরসবুজের সমারোহ। এই সবুজের সাথেই রয়েছে হীরার নাক ফুলের মতোই ছোট ছোট দানাদার সাদা ফুল। নারী ও শিশু সহ সব বয়সী মানুষেরই পছন্দ হবে আকর্ষণীয় গাছগুলো। এমন গাছে ছেয়ে গেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর। কৃষি বিভাগ বলছে এগুলো বিষাক্ত আগাছা পার্থেনিয়াম, যা গায়ে লাগলে হতে পারে দুরারোগ্য চর্মরোগ। ফুলের রেণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট। এক পর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে মৃত্যুর কারণ হতে পারে। পার্থেনিয়ামের প্রভাবে আক্রান্ত ব্যক্তিরা জানান, চুলকানির মতো চর্মরোগে ভুগতে হচ্ছে প্রচুর। বাগানে এমন একটা জাতের গাছ আছে ফুল জাতীয়, তো ফুলটা দেখতে খুব সুন্দর, তো যেখানে ঠেকে সেখানেই তার ঘা হয়ে যায়, তার ফুলের আটাতে তারা বিষাক্ত আছে। যে পার্থেনিয়াম, যেটা প্রতিকূল পরিবেশের মধ্যেও এটা বড় হয় এবং এটা স্বাস্থ্য চরম ক্ষতি করে। যে বিষাক্ত গাছ ধরেন হয়েছে রাস্তার কোল দিয়ে এবং আমাদের চাষাবাদ জমি পানে ঠেলে চলে যাচ্ছে। তাই পার্থেনিয়ামের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষক সহ সাধারণ মানুষকে সচেতন করার দাবি স্থানীয়দের। আর এই গাছও খুব বিষাক্ত, দুর্গন্ধ গাছ, চাষের ক্ষতি হচ্ছে, ফসলের ক্ষতি করবে। তো আইডিয়া এই গাছ, এই বীজ গালা মনে হয় পাথরের ভিতর থেকে আসছে। এটার জন্য সরকার জানে যে কোনো একটা ব্যবস্থা নেই, যাতে আমাদের চাষিগুলা, দেশের চাষিগুলা ভালোভাবে আবাদবানি করতে পারে। তো এইটা বিভিন্ন ফসলের সাথে যদি মিশে আমাদের খাদ্যদ্রব্য হিসেবে মানুষেরও শরীরে প্রবেশ করে, তাহলে এটা আমার মনে হয় খুব সাংঘাতিক রূপ ধারণ করবে। বিষাক্ত এই আগাছা ধ্বংসের পরিকল্পনা করছে কৃষি বিভাগ। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এমনকি আমরা ডেমো করে কৃষকদেরকে এটা তুলে কিভাবে কি করতে হবে সেটাও আমরা হাতে কলমে দেখাচ্ছি। আশা করি সবাই মিলে যদি আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে হয়তো এখান থেকে আমরা এই আগাছা থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারবো এবং কৃষিকে আরো এগিয়ে নিতে পারবো। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের। শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে শুভ সূচনা টাইগারদের। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দিবেন দ্বিপাক্ষিক বৈঠকেও। অর্থনৈতিক সংকটে প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বললেন ওবায়দুল কাদের। দেশ ভয়াবহ সংকটে অস্তিত্ব হুমকির মুখে, মন্তব্য মির্জা ফখরুলের। ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে কলেজ ছাত্র ইজাজ হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবি গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন প্রায় 70,000 বাংলাদেশি হজযাত্রী। 12 জুনের মধ্যে বাকিরা সৌদি পৌঁছে যাবেন, জানালেন ধর্মমন্ত্রী। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, Facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।